আরো পড় বাবা, আরো পড়, তাহলে এক্সাম পাশ করতে পারবি অনেক ভালো নাম্বার নিয়ে। সময়টা খুবই মূল্যবান মা, এই সময়টাই ঠিক করবে যে ভবিষ্যৎ তোমার কেমন হবে। আর যখন তুই সাকসেসফুল হবি তখন দেখবি এই পরিশ্রম সার্থক হয়েছে। এই সময় 100% ফোকাসড হতে হবে, সবকিছু ভুলে গিয়ে অনলি স্টাডিজ। আজ যত ফোকাস করবি ভবিষ্যৎটা দেখবি খুব সুন্দর হয়ে গেছে বাবু। ফোকাস, কনসেন্ট্রেশন, কম্পিটিশন। বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, তোর লাইফে দেখবি কত সাকসেস, 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 সাকসেস। বেশিরভাগ মানুষই সবসময় একটা সফল, উজ্জ্বল আর সুরক্ষিত ভবিষ্যতের খোঁজে থাকে। তারা বংশানুক্রমে একটা জীবন মন্ত্র পায়, নিজের বর্তমানকে বলিদান করলে ভবিষ্যতের স্বর্গ পাবে। আজ যদি জান লড়িয়ে পরিশ্রম করো তাহলে কাল নিশ্চয়ই সাফল্য আসবে। কিন্তু যদি কোনো যুবক এই খোঁজার বোঝার তলে চাপা পড়ে এটা মানতে থাকে যে সুন্দর ভবিষ্যৎ শুধুই একটা মিথ্যে, তো এই খোঁজাখুঁজির বোঝায় কখনো আমরা শিকার হয়েছিলাম, আর আজ আমাদের সন্তানেরা সেই খাঁচায় বন্দী। আর প্রতি প্রজন্মের সঙ্গে এই বোঝা দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে চলেছে। সেজন্য এটা খুব প্রয়োজন হয়ে পড়ছে যে বাবা মা সবসময় সতর্ক থাকুন, যাতে তারা তাদের সন্তানদের উপর পড়াশোনার চাপ দিয়ে তাদের ভিতরের অ্যাম্বিশনটাকে শেষ না করে দেন। কনগ্রাচুলেশনস মা, কনগ্রাচুলেশনস। তুমি আমাদের সবার মাথা উঁচু করে দিয়েছো। ইউ ডিড ইট মা, ইউ ডিড ইট। বসা, চলো আনন্দ করি। আইসক্রিম নিয়ে এসো। মা, আমি নিয়ে আসছি। অনিতা মা, যে কোম্পানিতে তুমি চাকরিটা পেয়েছো সে স্টক এক্সচেঞ্জে সারা পড়ে গেছে। শুধু চাকরি পাওনি মা, তুমি স্বপ্ন সফল করেছো। কিন্তু ওই সব ফাইনাল এক্সামের পর, এখন শুধু ফাইনাল এক্সামে মন দে। এত ভালো নাম্বার করিস যাতে কোম্পানি তোকে ডাবল প্রমোশন দেয়। আরে হ্যাঁ মা, যদিও স্বপ্ন পূরণ করেছো তবু জীবনের পথে খুব সাবধানে চলতে হবে। কর্পোরেট সেকশনে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য অনলি ইমপ্রেশন। অনিতা, তুই কমপ্লিটলি ম্যাড। 600 লোকের ক্যাম্পাস ইন্টারভিউ হয়েছিল, 12 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে তুই একজন। আর তুই বলছিস ইচ্ছা নেই জব জয়েন করার। ইয়ার ওর কথা না আমি কখনো বুঝতে পারি না। আই মিন সেমিস্টারের সমস্ত এক্সামেও ফার্স্ট হয়েছে, এত ভালো একটা কোম্পানি তো প্লেসমেন্ট পেয়েছে, আর এই একজন যে জব নিয়ে সেট হওয়ার জায়গায় এখানে মাথায় পাথর নিয়ে বসে আছে। যে বিএনজি সলিউশনে আমার ড্রিম প্লেসমেন্ট হয়েছে, শুনেছি ওখানের প্যাকেজ শুরুই হয় 10 লাখ থেকে, আর যেটা আমাকে অফার করেছে সেটা তো 4.5 লাখ। 4.5 লাখটা তোর কাছে কম? এসব কিছুই না, তুই আমাদের কাটা খায় নুনের ছেটা দিচ্ছিস। এক্স্যাক্টলি, তোর জীবনে চাই কি? আমার ওই সব জিনিস চাই, আর সেটাই শুধু চাই যেটা আমি কোনোদিন না পেয়েছি আর না কখনো পাবো। আমরা দুজন তোকে কোনোদিনই বুঝতে পারবো না। চলো আমি যাচ্ছি, বাই। অনিতা যা চাইছিল তা সবারই বোঝার বাইরে, কারণ সে নিজেই বুঝতে পারছিল না, নিজেকে সে নিজে বলতে পারছিল না যে সত্যিই তার জীবন থেকে কি চাই। মা, তুমি আর বাবা তৈরি থাকো, আমার গ্রেডস কমে যেতে চলেছে। তুই এরকম কেন বলছিস? জানি না মা, এরমই মনে হলো আমার। তোর না একটু ভয় করছে, কিন্তু বাবু এই ভয়টা ভালোর জন্য। একটুখানি নার্ভাস হওয়া, একটু ভয় পাওয়া, ফোকাস করতে না সুবিধা হয়। তোর যদি বইপত্র কিছু লাগে আমাকে বলে দিস, তোর বাবা নিয়ে আসবে। না মা, আমার কোনো বই চাই না। মা, যদি গ্রেডস কমে যায় তো? কি করে গ্রেডস কমে যাবে? আজ অবধি কখনো কমেছে? আর এটা তো ফাইনাল এক্সাম। দেখ, কেউ কখনো পুরো খাবার বানিয়ে শেষে রান্নাটা খারাপ করে? দিদি, তোকে কার সাথে কম্পেয়ার করতে বলেছে মা বাবা? আত্মারাম কাকার মেয়ের সাথে। আর যখন আমার গ্রেডস বাড়লো তখন কম্প্যারিজম বন্ধ হলো। তার মানে আমার তো কোনো চান্সই নেই, কারণ আমার নাম্বার তো কোনোদিনও তোর মতো হবে না। সারা জীবন শুনতে হবে নিজের দিদিকে দেখ, নিজের দিদির থেকে শেখ। তো
তোর দিদি দেখে শেখার মতো এখনো পর্যন্ত কিছুই করেনি অর্চনা। ওহো, মনিস্ট্রির একটা লিমিট থাকে, সমানে এ প্লাস তাও সমস্ত সেমিস্টারে। আরে এর থেকে উপরে আর কোথায় উঠবি? ওপর বা নিচে তো জানি না, কিন্তু কোথাও না কোথাও তো আমায় যেতে হবে। হায় ভগবান, আবার কনসেন্ট্রিক সার্কেলে কথা। আর তোর মতো এমন একটা ফোকাসড মেয়ে এত কনফিউজ কথা কি করে বলতে পারে? আর বলছিসই বা কেন? এক সপ্তাহ পর অনিতার ফটো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আর গ্রুপে ভাইরাল হয়ে গেল। অনিতা উধাও হয়ে গিয়েছিল। যেদিন অনিতা উধাও হলো, কেউ একবারের জন্য ভাবতে পারেনি যে তার মাথায় এই সব চলছে। তার নাসিক যাওয়ার কথা এক ফ্যামিলি ফাংশনে, কিন্তু সে সেখানে পৌঁছলই না। হ্যাঁ ওটা দে না, 3 ম্যাক্স আছে না ইউরোপ ট্রেডমিল, ওটাকে ঠিক কর। অনিতা মা। হ্যাঁ বাবা। 2টোর সময় বাস ধরলে কিন্তু তোমার পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। না বাবা, আমি 12:30টার বাস ধরে যাচ্ছি। আমি অফিসে যাচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দিও। বাই দীপা, বাই খুশি। বাই আঙ্কেল। ও হ্যাঁ অনিতা, ওই যে ইন্টার্নশিপের চেকটা তুমি পেয়েছো, ডিপোজিট করে দিয়েছো? না, আমি বাস স্ট্যান্ড যাওয়ার আগে করে দেব। ভুলে যেও না কিন্তু। আসি মা। বাই। কি রে অনিতা, 3 দিন পরে তো এক্সাম, আর তুই এসব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছিস? হ্যাঁ ইয়ার, আর পুরো একটা দিন নষ্ট হবে ওই নাসিকে যেতে। 2 দিন, আমি পরশুদিন বাড়ি ফিরবো। জানি তুই স্কলার, বাট দিস ইজ টু মাচ ইয়ার। কিছু করার নেই খুশি। আর অর্চনাকে সাজানোর কাউকে একজনকে রুবি থেকে নিতে হবে, না হলে আমার উপর ভীষণ রেগে যাবে। চলো এনিওয়ে, এই চ্যাপ্টারটা শেষ করছি, আমাকে 12:30টায় বেরোতে হবে। অনিতার কোনো কথাতেই এরকম মনে হচ্ছিল না যে তার মনে অন্য কিছু চলছে। আমি অফিসে ছিলাম স্যার, মোটামুটি 3:30টার সময় আমি অনিতাকে একটা ফোন করি। ভেবেছিলাম বাসটা হয়তো এমন জায়গায় আছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল। 2টো ফোনেই সুইচ অফ বলছিল। তারপর সন্ধ্যে 7টার সময় আমি আবার ফোন করলাম, ফোনটা লাগলো না। বর্ষা, আমার মিসেসকে ফোন করলাম। বর্ষা, ও 12:30টার সময় বাস ধরেছে। তাহলে ও এখন পর্যন্ত পৌঁছায়নি কেন? আর ওর নাম্বারগুলোতেও তো পাচ্ছি না। কিন্তু ও তো কখনো মোবাইলে সুইচ অফ করে না, তাও দুটোই একসঙ্গে। শোনো, আমার না কিছু ঠিক লাগছে না। তুমি টেনশন করো না, আমি বাড়ি গিয়ে দেখছি। পড়াশোনার জন্য হয়তো বাইরে বেরোয়নি, জয়েন্ট স্টাডিতে ব্যস্ত রয়েছে। দুটো ফোন অন তো হয়েছিল, কিন্তু কি বলুন? কিন্তু দুটোতেই সিগন্যাল ছিল না। তখন আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে কোনো সিম কার্ডই নেই। আমি ভয় পেলাম, অদ্ভুত এক অনুভূতি হলো। তারপর আমি চিঠিটা পেলাম। মা, বাবা, অর্চনা, আমি হাঁপিয়ে গেছি। আমি নিজেও জানি না আমি কি চাই। আমি যাচ্ছি নিজের খুশিতে। প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি আর কখনো ফিরবো না। মা, কি হয়েছে? সব ঠিক আছে না? আর দিদি আসেনি কেন এখনো? সে চিঠিতে লিখেছে যে সে স্বেচ্ছায় যাচ্ছে। তাহলে কি আপনার বাড়িতে এমন কিছু হচ্ছিল যেটা তার ইচ্ছার বিরুদ্ধে? সে তেমন কোনো ব্যাপার নয়। আমার ভাইজি অনিতা ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে পড়ছিল, টপ র্যাঙ্ক করত। আর 2 দিন পরে তোর ফাইনাল এক্সাম শুরু হওয়ার কথা। ক্যাম্পাস সিলেকশনে বেশ ভালো টপ কোম্পানিতে রিক্রুট হয়েছিল। সত্যি কথা বলতে কি স্যার, অনিতার মতন সরল আর ভালো মেয়ে সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু অনিতার মতন এরকম শিক্ষিত মেয়ে এবং বুদ্ধিমতী মেয়ে যদি লিখে যায় আমি নিজের ইচ্ছায় যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমাকে পাবে না, তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। স্যার,
অনিতার দুটো নাম্বারের ডিটেলস আধ ঘন্টার মধ্যে আমাদের কাছে চলে আসবে। আমি ওই ব্যাংকের সাথেই কথা বলেছি যেখানে ওর ইন্টার্নশিপের চেক জমা দেওয়ার কথা ছিল। ওই যে ইন্টার্নশিপের চেকটা তুমি পেয়েছো, ডিপোজিট করে দিয়েছো? না, আমি বাস স্ট্যান্ড যাওয়ার আগে করে দেব। স্যার, ব্যাংক ডিপোজিট চেক খুঁজে বের করেছে, অনিতার চেকও ডিপোজিট হয়েছে। ব্যাংক সিসিটিভির ফুটেজ পাঠাচ্ছে। আচ্ছা, এইরকম কিছু হয়নি তো যে ও চেক ডিপোজিট করলো তারপর নাসিকের বাস ধরলো, তারপর রমেশবাবু, আমরা আপনার মেয়েকে খোঁজার পুরো চেষ্টা করছি, কিন্তু আমি আর আপনি এই কথা অস্বীকার করতে পারি না যে সাবালিকা এবং নিজের ইচ্ছায় সে বাড়ি থেকে বেরিয়েছে। যাবার আগে দুটো ফোন থেকে সিম কার্ড বার করে গেছে, আর সব থেকে বড় কথা এই চিঠিটা লিখে গেছে। অনিতা সাবালিকা, কিন্তু কিন্তু ভুল করে কিছু করে ফেলেছে, ও যেন কোনো বিপদে না পড়ে। আপনারা ঘাবড়াবেন না, আমরা এক্ষুনি সার্চ অপারেশন লঞ্চ করে দেব। গায়েব নিরুদ্দেশ অনিতার জন্য একটা বড়সড় খোঁজ শুরু হলো। অনিতা তার জীবনে কি মিস করছিল, ঠিক কি খুঁজছিল সেটা কেউ জানত না। আর হয়তো তার লক্ষণ ইঙ্গিত স্বরূপ সব জায়গায় ছিল, কিন্তু কারোরই সেটা উপলব্ধি করার ক্ষমতা ছিল না। আর এখন যখন অনিতা নিরুদ্দেশ হয়ে গেছে, তার বিষয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যার উত্তর পাওয়া বাকি রয়েছে। স্যার, আমরা প্রায় 10:30টার সময় ওর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। স্যার, আমরা গ্রুপ স্টাডি করেছিলাম একসাথে। স্যার, আমরা ওকে এটাও বলেছিলাম যে যদি হয়তো এই নাসিকের ট্রিপটা যেন অ্যাভয়েড করে। কেন? কেননা স্যার 2 দিন বাদে আমাদের ফাইনাল এক্সাম। আর স্যার, অনিতা বলেছিল কি ওকে যেতেই হবে। সরি ইয়ার, যেতেই হবে। লাস্ট মোমেন্টে ব্যাক অফ করা যাবে না। আরে ইয়ার, আচ্ছা ঠিক আছে ছাড়, তুই যখন ফিরবি আমায় কল করিস, আমরা গ্রুপ স্টাডি করব আমার বাড়িতে। আর এখন যাচ্ছিসই যখন, চিয়ার আপ। বিয়েতে যাচ্ছিস, এনজয় করিস। আপনারা তিনজন ফার্স্ট ইয়ার থেকে একসাথে? হ্যাঁ স্যার, বেস্ট ফ্রেন্ডস আমরা। অনিতা কি কয়েকদিন আগে থেকে কোনো ব্যাপার নিয়ে চিন্তিত ছিল বা উদাস ছিল? উদাস না স্যার, কিন্তু একটু যেন আনমনা থাকতো। রিজন ঠিক জানি না স্যার। বাবা মায়ের সাথে কোনো ইস্যু? না স্যার। আঙ্কেল আর আন্টি তো ওকে খুব ভালোবাসে। তাহলে এমন কেউ যে তাকে ভালোবাসে না, বা কেউ ওকে ভালোবাসতো কিন্তু এ অন্যকে ভালোবাসতো? ইউ মিন বয়ফ্রেন্ড? ইয়েস। না স্যার, যতদূর আমরা জানি যে অনিতার কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কাল দুপুর পর্যন্ত তো বাড়িতেই ছিল, 11:30 পর্যন্ত এখানেই ছিল, তারপরে বেরিয়েছে। অর্চনা, তুই কি এই ব্যাপারে কিছু জানতিস? না বাবা, দিদির তো আমার রিসেপশনের ড্রেস নিয়ে আসার কথা ছিল। হঠাৎ কি হয়ে গেল ওর? আমাকেও কিছু বলেছিল, কিন্তু কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলেনি। এত বছরে প্রথম ফাইনাল এক্সামে কম নাম্বার আসার ভয় পাচ্ছিল। পরশু রাতেই ও আমাকে এই কথা বলেছে। আর তুমি আমাকে এখন বলছো? কি বলেছিল তোমাকে অনিতা? স্যার, অনিতা বলেছিল যে এতখানি প্রেস্টিজিয়াস প্লেসমেন্টেও খুশি নয়। জানি না কেন। শুধু প্লেসমেন্ট না স্যার, সবকিছু নিয়েই ও যেন একটু আপসেট থাকতো। কখনো মন খুলে হাসতেই দেখিনি। এই মেয়েটা 11:45 নাগাদ ব্যাংকে চেক জমা করতে গিয়েছিল। স্যার, স্যার আরো একটা কথা, অনিতা দুটো নাম্বারেরই কল রেকর্ডস পাওয়া গেছে, আর এই দুটো ব্যাপারেই খটকা লাগছে। কি? এটাই যে 1 সপ্তাহ ধরে অনিতা শুধুমাত্র কল রিসিভ করেছে, কাউকে কল করেইনি। এই মেয়েটা হয়তো গত 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, আর এও হতে পারে এই খেয়ালটা তার মনের মধ্যে অনেক আগে থেকেই পাকাচ্ছিল, আর এই সপ্তাহে পরিণাম দিল। কিন্তু স্যার, যদি ও নিজের থেকে চলে যায় তাহলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হবে। জানি খোঁজা মুশকিল, কিন্তু ভসলে আমরা তো এই চিন্তা করে হাতে হাত ধরে বসে থাকতে পারি না যে নিজে থেকে কোথাও গেছে। রাইট স্যার। অনিতা মাত্র 22 বছরের মেয়ে, একরকম বাচ্চাই। এখনো পর্যন্ত সে প্রোটেক্টর আর শেল্টার লাইফ লিড করেছে। কিছু তো আছে যেটা ওকে দুশ্চিন্তায় ফেলেছিল, যার জন্য সে এই পদক্ষেপ নিল। আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। কিন্তু এই কথার কি গ্যারান্টি আছে স্যার ও আবার পালিয়ে যাবে না? আগে তো খুঁজে পাই, এটা তো জানতে পারবো কেন পালিয়েছিল, কি খুঁজতে বেরিয়েছিল সে। অনিতার চিন্তিত হবার মতো কারণই ঘটে। রমেশবাবু, আমরা অনিতার বন্ধুদের সঙ্গে কথা বলেছি। ওদের মনে হয়েছিল যে অনিতা একটু উদাস ছিল। ওরা এটা মনে করে না যে অনিতার কোনো বয়ফ্রেন্ড ছিল। কিন্তু তাও আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এমন কোনো ব্যাপার যেখানে আপনি অপোজ করেছিলেন, যার জন্য অনিতা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল? এসব কি কথা বলছেন আপনি? অনিতা এরকম মেয়েই নয় যে ও কারোর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাবে। আরে
এইসব জিনিসের জন্য ওর কাছে সময় কোথায়? ওর তো প্রত্যেকটা মিনিট অনেক দামি। ওর নিজের সমস্ত সময়, সব ফোকাস, সমস্ত এনার্জি শুধুমাত্র পড়াশোনায় লাগায়। এই জন্যই তো এত ভালো রেজাল্ট করে ও, সবসময় টপার, A+। এখন পর্যন্ত ফাইনাল এক্সামও শেষ হয়নি, কিন্তু তবুও এত বড় কোম্পানি থেকে ওর কাছে জব অফার এসে গেছে। ওর সবকিছু প্ল্যান করা আছে। 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর একটা টপ ইনস্টিটিউট থেকে MBA, তারপর 4 বছর জব, আর তারপর বিয়ে। এই প্ল্যানটা কি অনিতা নিজে করেছে নাকি আপনারা দুজনে মিলে বানিয়েছেন? স্যার, আপনি কথা তো অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমার দাদা আর বৌদি বাচ্চাদের জন্য কি না করেছে। স্যার, এই বাড়িতে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিই, আর সেই সিদ্ধান্ত সবার ভালোর জন্যই হয়। আপনারা আগে নাসিকে থাকতেন? আগে হ্যাঁ, যখন অনিতা ইঞ্জিনিয়ারিং এর জন্য ও অ্যাডমিশন নিয়ে নিল, তখন আমরা দুজনেও এখানে ট্রান্সফার নিলাম। আর এটা সহজ ছিল না স্যার। আমার দুটো বাচ্চা কখনো অভিযোগ করতে পারবে না যে ওদের ফিউচারের জন্য আমরা কোনো স্যাক্রিফাইস করিনি। অর্চনা, তুমি তোমার দিদির সঙ্গে রুম শেয়ার করো, তাই না? আচ্ছা, তোমার দিদি কখনো কিছু বলেছে, কোনো গোপন কথা? তুমি কিছু কখনো দেখেছো বা শুনেছো? কোনো ফোন কল, কোনো লেট নাইট SMS বা অনলাইন অ্যাক্টিভিটিস? না স্যার, আমি কখনো কিছু দেখি বা শুনিনি। দিদির বয়ফ্রেন্ডের মতন কোনো ব্যাপার ছিল না। তাহলে কি কথা ছিল? কি হয়েছে অর্চনা? অর্চনা বলো। আমার শুধু মাঝে মাঝে মনে হতো কি? এইটাই যে কিছু তো একটা আছে, যার কারণে দিদি কারোর সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতো, কথা শেষ করতো না, যেন ও নিজেই কোনো প্রশ্নের উত্তর খুঁজছে। ও কি মুক্তি চেয়েছিল? আপনি এসব কি বলতে চাইছেন? আমাদের সংসারটা একটা খাঁচা। স্যার, আমি শুধু এটুকু জানার চেষ্টা করছি যে আপনার মেয়ের মনের মধ্যে কি কোনো প্রেশার ছিল, হ্যাঁ, যেখান থেকে সে মুক্তি পেতে চেয়েছিল? রমেশবাবু, সকলের মাথায় একটা বন্ধ খাঁচা থাকে যেখানে প্রেশারের তালা লাগানো থাকে। প্রেশারের সামনে যারা দুর্বল তারা মাথা নোয়ায়। আমাদের অনিতা প্রেশার নিয়ে জীবনে এগিয়ে গেছে। এই জন্যই বাড়ি থেকে চলে গেছে। কিছু তো কারণ আছে, কোনো তো কারণ আছে। সে চিঠিতে লিখেছে যে সে হাঁপিয়ে পড়েছে। কেন হাঁপিয়ে পড়েছে? নিজের ইচ্ছায় মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছে। হয়তো নিজের মতন করে মেয়েটি বাঁচতে চাইছে। হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন মেয়েটি খুব অল্প বয়সী, বাইরের জগৎ দেখেইনি, রাস্তা না হারিয়ে ফেলে। না বুঝলে, সেটা আমরা হতে দেব না। রাস্তার সিকিউরিটি আমরা দেখব, আমরা বিপথে যেতে দেব না। অজিত, অনিতা আমাদের ছেড়ে এইভাবে চলে গেল কেন? আবার লিখলো আমাকে খুঁজো না। ও কোন কারণে কষ্ট পাচ্ছিল? ওর কি এমন অভাব ছিল যা আমরা মেটাতে পারিনি? দাদা, হয় পুলিশ ওকে খুঁজে বার করে নিয়ে আসবে, নয়তো নিজেই নিজের অভিমান ভুলে আবার বাড়িতে ফিরে আসবে। তুমি টেনশন করো না।
তোমার ফার্স্ট জব হবে, রাইট? ইয়েস স্যার। 12 ঘন্টা শিফট হয় এখানে, সকাল 11টা থেকে রাত 11টা। তো আমি রেডি আছি স্যার। আর সমস্ত ফ্রেশারই 6000 পার মান্থ স্যালারি দিয়ে শুরু করে। তো ইজ দ্যাট ওকে? ওকে বাই মি স্যার। তো তুমি সার্ভিস কাউন্টারে স্টার্ট করবে, আর তারপরে লেটস সি হাউ ইউ পারফর্ম। শিওর। তাহলে কাল সকাল থেকে শুরু করা যাক। ইয়েস স্যার। অল দি বেস্ট। থ্যাংক ইউ। ইজ দ্যাট অল স্যার? ইয়েস। 2 মিনিট লাগবে, প্লিজ আপনি ওয়েট করুন। ওকে। অনিতা যা খুঁজছিল তাকে সে পেয়েছিল। অন্যদিকে তার বান্ধবীরা, তার ছোট বোন আর তার মা বাবা একই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, যে অনিতা তাদের সবাইকে কেন এভাবে ছেড়ে চলে গেল। তারা সবাই তার কাছে পৌঁছতে চাইছিল, তার অস্থিরতাকে বুঝতে চাইছিল, তাকে সাহায্য করতে চাইছিল। আর ঠিক পরের দিন পুলিশ এই ভীষণ সেন্সিটিভ কেসের প্রথম সূত্র পেল। স্যার, এই ট্রানজাকশনটা 2 দিন আগে হয়েছিল। আপনি বলেছিলেন যে অনিতার অ্যাকাউন্টটা যেন ট্যাপ করা হয়, তাই আমরা বার করে আপনাকে পাঠালাম। এটিএম ট্রানজাকশনটা আহমেদাবাদে হয়েছিল। এই এটিএম এর এক্সাক্ট লোকেশন আমার চাই, তার সাথে সিসিটিভি ফুটেজ। স্যার, আজই আমি আহমেদাবাদ ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলছি, আর আপনাকে এই ফুটেজটা তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করছি। 2 দিন আগে অনিতা আহমেদাবাদের এক এটিএম থেকে 2500 টাকা তুলেছে। আপনাদের কি আহমেদাবাদের সাথে কোনো কানেকশন? হ্যাঁ, না, আমাদের তো ওখানে কোনো কানেকশন। আমরা আহমেদাবাদের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা ওকে খুঁজে বার করব। আপনারা কিন্তু চিন্তা করবেন না। চিন্তা করবো না স্যার, আমার ওই ছোট্ট মেয়েটা এটা অচেনা শহরে। স্যার, আমি যাব আপনার সঙ্গে। অনিতার সঙ্গে কথা বলতে আমার সাহায্য লাগতে পারে। এই এটিএমটা সিজি রোডে। এই ফুটেজটা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয়, কিন্তু এটা থেকে আমরা খুব পোক্ত প্রমাণ পাবো না। এখনো এটা খুঁজে পাওয়া মুশকিল যে অনিতা এই সময় কোথায় আছে। আচ্ছা, আপনারা বলছিলেন ওর অ্যাকাউন্টে বেশি টাকা নেই, তাহলে এটা থেকে পরিষ্কার যে এ কোনো নামী হোটেলে থাকতে পারবে না। স্যার, আমি ওর মুম্বাইয়ের বান্ধবীদের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো ফ্রেন্ডও আহমেদাবাদে থাকেন, এমনকি আহমেদাবাদের সঙ্গে কোনো কানেকশনও নেই তাদের। না আঙ্কেল, আমাদের কোনো বন্ধু ওখানে থাকে না, না কারোর ওখানে কেউ থাকে যতদূর আমরা জানি। আর অনিতা তো কখনো আহমেদাবাদ যাওয়ার কথা মেনশনই করেনি। তাহলে ও আহমেদাবাদে করছেটা কি? আর আর ওখানে থাকছেই বা কোথায়? এখানকার সমস্ত লজ আর ছোট হোটেলে আমাদের ভালো নেটওয়ার্ক আছে, আমি সব জায়গায় খোঁজ নিচ্ছি। তবে এটা বলতে পারবো না মেয়েটা এই সময় আহমেদাবাদে আছে না অন্য কোথাও চলে গেছে। শুরুটা তো করা যাক। আই এম শিওর কোনো না কোনো সূত্র অবশ্যই পাবো। এই ফটোর কপি বানিয়ে আমাদের বাকি পুলিশ স্টেশনে পাঠাতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এই শোনো, এই ফটোটার অনেকগুলো কপি বানাও আর সারা এলাকায় ছড়িয়ে দাও। আর তুমি এটা নিয়ে সিজি রোডে যাও, কারণ ওখানকার এটিএমে মেয়েটাকে শেষবার দেখা যায়। এই মেয়েটা মুম্বাইয়ের, ওর নাম হলো অনিতা। ইয়েস স্যার। সিভিল ড্রেসে যাও। ওকে। হয়তো আহমেদাবাদ থেকে অন্য কোথাও চলে গেছে। এখনো তো কিছু বলা যাচ্ছে না দাদা, তবে আমাদের মুম্বাইয়ের 2 অফিসার এবং এখানের পুলিশ একসঙ্গে মিলে কাজ করছে। অনিতার সমস্ত ফটোগ্রাফ, ডিটেলস সমস্ত শহরে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি ওর অ্যাকাউন্টটা আবার চেক করেছি, 2500 টাকা ছাড়া কোনো টাকাই তোলেনি। তুমি ওখানটা সামলাও, অর্চনাকে সামলাও। সেটাই করছি রে। আমাদের কাছে এখন প্রত্যেকটা মুহূর্ত দুঃস্বপ্নের মতো কাটছে।
অর্চনা মা, একটা কথা সত্যি করে বলবি? আমি তোমায় কখনো মিথ্যে বলেছি বাবা? একটা কথা হয়তো তোর কাছে জানতেই চাইনি। কি প্রশ্ন বাবা? এখন তুমি দিদির মতন কথা বলছো। তুই কি আমাদের ওপর, তোর মা আর আমার ওপর রাগ করেছিস? না বাবা, রাগ কেন করবো আমি? যে কোনো কারণে হয়তো আমরা তোকে কিছু করেছি কিংবা করিনি, কিছু বলেছি বা বলিনি, তোকে জোর করেছি যেটা তোর কাছে খুব চাপের। যা কিছু মা, খুলে বল। স্যার, সিজি রোডে ভগত মোবাইল শপ আছে, আর দোকানের মালিক ভগত মেয়েটাকে দেখে চিনতে পেরেছে। কি কিনেছে সেখান থেকে? ফোন না সিম কার্ড? না স্যার, সিম কার্ড তো কেনেনি, কিন্তু 1500 টাকা দামের একটা মোবাইল কিনেছে। তার বিল আমার হাতে আছে। ওই বিলে মোবাইলের IMEI নাম্বারটা অবশ্যই থাকবে। হ্যাঁ আছে স্যার। বিলটা নিয়ে তাড়াতাড়ি এসো। আর একটা কথা আছে স্যার। কি? দোকানের মালিক দোকানের বাইরে একটা সিসিটিভি লাগিয়ে রেখেছে, আর আমি ওই দিনের সব ফুটেজ ওকে ট্রান্সফার করতে বলেছি। তাড়াতাড়ি নিয়ে চলে এসো। স্যার এই যে বিল। কত তাড়াতাড়ি এটা বার করা যাবে? স্যার মোবাইল কোম্পানিকে বলেছি যেটা খুব আর্জেন্ট কেস, কিন্তু জবাব আসতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে IMEI ট্র্যাকিং এর জন্য। না স্যার, আমি তো কখনো একে আগে দেখিনি। কে? ইয়ার, এই ছেলেটা কে? জানি না রে, কি চলছে কি জানি অনিতার লাইফে। না বাবা, আমি একে চিনি না। স্যার, এই ছেলেটার নাম হলো মহেশ। বাইক ওর নামে রেজিস্টার আছে, অ্যাড্রেস আর ফোন নাম্বার সবই ফর্মেই আছে। ফোন করা যাক। হ্যাঁ স্যার। হ্যালো, মহেশ বনসালি? হ্যাঁ, আপনি কি বলছেন? GJ1H376 স্যার, তোমার বাইকের নাম্বার? হ্যাঁ দাদা, আমারই বাইকের নাম্বার। কিন্তু আপনি আমার বাইকের নাম্বার আমাকেই কেন বলছেন? আপনি কে? PI সুভাষ বাগ, মুম্বাই থেকে স্পেশাল তোমার জন্যই এসেছি। স্যার, আমি কি করেছি স্যার? আমাদের যেটা করা সেটা আমরা করব। তোমার বাড়ি থেকে সার্থীপুর পুলিশ স্টেশন বাই বাইক 15 মিনিট সময় লাগে। আমরা ওয়েট করছি। কে এই মেয়েটা? এর নাম অনিতা স্যার। অনিতা কি? স্যার নেম জানি না স্যার। এখন কোথায়? স্যার ও নিজের হোস্টেলেই থাকবে স্যার। ওর বাড়ি থেকে পালানোর জন্য তোমার হাত ছিল? না স্যার, আমি তোকে চিনিও না স্যার। না চিনলে তোমার বাইকে ওটা কি করে চলে যায়? দেখুন স্যার, কি হচ্ছে সেটা আমি জানি না। আমি তো ওকে শুধু হেল্প করছিলাম। কিরকম হেল্প? ও থাকার জন্য জায়গা খুঁজছিল। এক্সকিউজ মি। ইয়েস। জানি না কি করে বলবো আপনাকে, ভীষণ অকওয়ার্ড লাগছে। কেন, কি ব্যাপার? আসলে না, আমি এই শহরে নতুন আর থাকার কোনো জায়গা খুঁজছি। আপনি এখানে কোনো আশেপাশে হোস্টেল জানেন? ওয়ার্কিং হোমের হোস্টেল টাইপের কিছু, লো থেকে লো বাজেট আর ডিসেন্ট আর সেফ। আচ্ছা, আপনি করেন কি? সামনে একটা কফি শপ আছে না, ওইখানে এক্ষুনি আমি ওখানে জব পেলাম। আচ্ছা, এমনিতে এখানে সামনে একটা লেডিস হোস্টেল আছে,
কোথায়? এই ইউনিভার্সিটির কাছেই। ও, আপনি আমাকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তাটা বলবেন? অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সিটির কাছেই যাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট আমি আপনাকে ড্রপ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো সমস্যা হবে না তো? নো নো নো, প্লিজ সিট। স্যার, ওই হস্টেলে আমার অফিসের কিছু মেয়ে থাকে। আমি আমার কালিগকে ফোন করে ওর অ্যাডমিশনটা ওখানে করিয়ে দিই। তাহলে শুরু করে ফেলো। নো স্যার, আমি তো শুধু ওকে হেল্প করছিলাম। এমনকি ওর কাছে দেবার মতন ডিপোজিটেরও টাকা ছিল না। সেটাও তুমি দিয়েছো? হ্যাঁ স্যার, আমি দিয়েছিলাম। আপনার ফ্রেন্ডসের রেফারেন্সে তো রুম তো পেয়ে গেলাম, রেন্টও অ্যাফোর্ডেবলের মধ্যে। কিন্তু একটা সমস্যা আছে, এরা না 5,000 টাকা অ্যাডভান্স চাইছে। আমি ওনাদের বললাম যে আমার স্যালারি এই মাসের এন্ডে আসবে, কিন্তু ওনারা মানছেনই না। আচ্ছা, তুমি এসেছো কোত্থেকে? বাড়ি থেকে চেয়ে নিতে পারো। না, দেখুন আমি আপনাকে খুব বিরক্ত করছি। আপনি কোনো অন্য জায়গা জানেন এইরকমই, বাট নো অ্যাডভান্স? সরি, আমি এরকম তো আর কোনো জায়গা চিনি না। হ্যাঁ, কিন্তু একটা কাজ করা যায়। তোমার যদি 5,000 লোন লাগে আমি তোমায় দিতে পারি, কিন্তু মান্থ এন্ডের মধ্যে তোমাকে রিটার্ন করতে হবে। ওকে? দেখুন স্যার, আমি শুধু এটুকু জানতাম যে ওর নাম অনিতা, আরও ওই হোস্টেলটায় থাকে, আর ওই সিজি রোডের পাশে যে লাভেনলাতে কফি শপটা রয়েছে ওখানেও জব করে। তাহলে সেই সময় 5,000 টাকা ক্যাশ ছিল তোমার কাছে? নো স্যার, আমি ওখান থেকে এটিএম যাই, এটিএম থেকে টাকা উইথড্র করি আর ওকে গিয়ে দিয়ে দিই। তারপরে আমি না ওর সঙ্গে দেখা করেছি আর না আমি ওকে কখনো ফোন করেছি। স্যার, আমার কাছে ওর নাম্বার আছে। অনিতা, তুই ঠিক আছিস তো মা? আই এম রিয়েলি সরি। আমরা সবাই আপনাকে ভুল বুঝেছি। নো প্রবলেম স্যার, আমি বুঝতে পারছি টাইমটা এখন কতটা খারাপ। স্যার, আজকাল কোনো প্রয়োজন ছাড়া কেউ কাউকে হেল্পই করে না। সন্দেহ তো হবেই। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কি এখন যেতে পারি? অফিসের জন্য ভীষণ দেরি হচ্ছে। শিওর। মহেশ। হ্যাঁ স্যার। আমি আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেস অনিতার বাড়ির লোককে দিয়ে দেবো। আপনার 5,000 টাকা আপনার কাছে পৌঁছে যাবে। না স্যার, টাকা নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই। শুধু এটা ভেবে ভালো লাগছে যে ওর বাড়ির লোকজন ওকে পেয়ে খুব খুশি হবে। বাড়ি থেকে পালানো মেয়ে বাড়ি ফিরছে, আর তাও সুস্থভাবে। মহেশ, অনিতার বাড়ি ফেরার পিছনে আপনার অনেক বড় অবদান আছে। আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সরি স্যার, আমি জানতাম না যে এতটা বড় সমস্যা হয়ে যাবে। আমি তো পরিষ্কার লিখে গেছিলাম যে আমি নিজের ইচ্ছেতে যাচ্ছি, যেটা কেউ পরিষ্কারভাবে বুঝতে পারিনি। হয়তো সেটা তুমিই পরিষ্কার জানো না যে তুমি বাড়ি ছেড়ে কেন যাচ্ছ। স্যার, আমি ব্রেক চেয়েছিলাম। ব্রেক? কিন্তু তুমি তো চিঠিতে পরিষ্কার লিখেছো যে তুমি চিরকালের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তোমাকে খোঁজার চেষ্টা যেন না করা হয়। তোমার স্বাধীনতা চাই, ফ্রিডম। ফ্রিডম? ওটা কি হয় স্যার? আমি তো এটা কখনো বুঝিনি। আমি শুধু প্রেশারটা জানতাম। ননস্টপ পড়াশোনা করো, ভালো মার্কস আনো, আর বেঁচে থাকা পোস্টপন্ড করো, যাতে ফিউচার সিকিউর হয়। কিন্তু ফিউচারের সিকিউর তো আমার ধরাছোঁয়ার বাইরে। যতদিনে আপনি ফিউচারে পৌঁছবেন, ফিউচারই থাকবে না। তারপর আপনি স্যাক্রিফাইস করছেন।
বেঁচে থাকা ছেড়ে দিচ্ছেন। আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম এই ব্যাপারে, আর সাথে সাথে ভয়ও পেয়ে গেছিলাম যে প্রেশার আমাকে খেয়ে নেবে, আমার গ্রেডস নিচে পড়ে যাবে, আর যেটা জব অফার হয়েছে ওটাও আমার হাত থেকে চলে যাবে। আর যদি পেয়েও যাই তো ধরে রাখতে পারবো না। আমি ভীষণ কনফিউজড ছিলাম স্যার। বাড়ি থেকে কেন চলে গেলে? কেননা আমি বাঁচতে চেয়েছিলাম স্যার, নর্মাল লোকদের মতো নর্মাল কাজ করতে চেয়েছিলাম। রেগুলার জব করো, সেভ করো, খরচ করো, মুভি দেখো, মলে যাও, কিছু কেনো বা কিছু নাই কেনো, লং ওয়াকে যাও, কখনো কিছু সময়ের জন্য কিচ্ছু ভেবো না, কিচ্ছু করো না, শুধু ওই মোমেন্টে বাঁচো। অনিতা, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। এই সময় আমি তোমার মধ্যে নিজের বাচ্চাকে দেখতে পাচ্ছি। এই জন্য পুলিশ অফিসার হওয়ার সাথে সাথে একজন বাবা হওয়ার সুবাদে আমার এটা চিন্তা করে আত্মা কেঁপে উঠছে, হয়তো যদি আহমেদাবাদে মহেশের মতন ডিসেন্ট আর হেল্পফুল মানুষ না পেতে, তাহলে তোমার সাথে কি হতে পারত? যদি তোমার সাথে কিছু খারাপ হয়ে যেত, তোমার বাবা মায়ের অবস্থা কি হতো? তোমার বোনের অবস্থা কি হতো? তোমার বন্ধুদের অবস্থা কি হতো? আর যেটা আমার ওপর দিয়ে যাচ্ছিল স্যার, ওটা তো বোধহয় প্রতিটা বাচ্চার ওপর দিয়ে যায়, আর তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। আমারও হয়নি, শুধু প্রেশার ফিল করতাম, আর মনের মধ্যে যে কথাই বলার থাকতো প্রেশার ওকে ক্র্যাশ করে দিত। তাহলে হতে দিও না ক্র্যাশ। প্রেশারের সাথে কেন নিজেকে ক্র্যাশ করছো? তোমার মধ্যে যে মানসিক অস্থিরতা চলছে সেটাকে শেয়ার করো, তোমার সার্কেলে যারা আছে তাদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমার মনে হয় যে তারা নিজেরাই এই প্রবলেমের ভাগিদার, তাহলে বাইরের কারোর থেকে শেয়ার করো। আর যদি এতেও কোনো কাজ না হয়, তাহলে কোনো সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলরের সাহায্য নাও। প্রবলেম থেকে পালানো এটা কোনো প্রবলেমের সুরাহা নয়। তুমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাহলে জীবনের সমস্ত ব্যাপারগুলোকে সেইভাবে ব্যাখ্যা করো, তাই না? জীবনটাও তো সেই রকম, কখনো উপরে, কখনো নিচে, কখনো কষ্ট উপরে, খুশি নিচে, আবার কখনো খুশি উপরে, কষ্ট নিচে। আর তুমি তো একজন স্ট্রং মেয়ে। আহমেদাবাদের মতন অজানা শহরে একা গিয়ে তুমি নিজের থাকার জন্য একটা জায়গা বেঁচেছ, চাকরি খুঁজেছ, তারিফ করার মতন। স্যার একটা কথা বলবো? বলো। আমার লাইফে সুইসাইড করার কোনো প্ল্যান ছিল না, আর নাই বা কখনো থাকবে। আমি তো শুধু একটা নর্মাল প্যারেন্টস বেঁচে থাকার মতো লাইফ চাই। এবার একটা কথা আমি বলি, নিজের বাবা মাকে নিজের বন্ধু বানিয়ে দেখো, নিজের বিশ্বাসযোগ্য বন্ধু, তার সঙ্গে কথা বলো, নিজের প্রবলেমটাকে শেয়ার করো। সমস্ত প্রবলেমের কোনো না কোনো সলিউশন অবশ্যই হয়। আর রইল ভুল করার কথা, ভুল তো আমরা সবাই করি, তাই না? ইনফ্যাক্ট একটা ভুল শুধরানোর পরে দ্বিতীয় ভুল আবার করতে পারি। এটাও তোমার ইঞ্জিনিয়ারিং এর মতন, তাই না? যেটা ম্যানেজেবল রেঞ্জের মধ্যে রাখা যায়, তাই না? মা, বাবা, অর্চনা, অজিত কাকা, আই এম রিয়েলি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমরাও চাইছি মা, আমাদেরকে ক্ষমা করে দিস। আজ থেকে না হয় আমরা আবার একে অপরকে বোঝবার চেষ্টা শুরু করব। প্রিন্সিপাল বাবু, থ্যাংক ইউ সো মাচ। অনিতার যে এক্সামটা মিস হয়ে গেছে সেটা দ্বিতীয়বার কন্ডাক্ট করে আপনি অনিতাকে
আর তার জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিলেন। থ্যাংক ইউ স্যার। চলো, ঠিকই আছে, কলেজ অথরিটি একটা প্রশংসনীয় কাজ করেছে। হতে পারে এইবার অনিতার অল ওভার গ্রেডস কম হবে, কিন্তু আগে গিয়ে জীবনের পরীক্ষায় অনিতা ডিস্টিংশন নিয়ে পাশ করবে। অনিতা তার মা বাবা এখন ঠিক করেছে যে তাদের মধ্যে এবার আরো খোলামেলা আলোচনা হবে আর জীবনটাকে একটু অন্যরকম ভাবে দেখা হবে। প্রয়োজন পড়লে তারা কাউন্সিলরের সাহায্য নেবেন। মা বাবা সবসময় নিজের সন্তানের ভালো চায়, বেস্ট চায়, কিন্তু বাবা মায়ের এই চাওয়াটা, এই উচ্চাকাঙ্ক্ষা কখনো কখনো একটা প্রেসার কুকার হয়ে সন্তানদের দম বন্ধ করে দেয়। আমরা কি বাচ্চাদের সেরাটা দিতে পারছি? সন্তানেরা কি সেরাটা দিতে পারছে? এই সেরাটাকে বোঝাও তো সহজ নয়। হয়তো এই সেরা কোনো লক্ষ্য নয়, বরং একটা অসম্ভব রাস্তা যেখানে বহু মানুষ পথ হারায়, ভেঙে পড়ে, বিশেষ করে কোমল স্বভাব আর নরম মনের টিনেজার্স। পরিশ্রম আর ধৈর্যের দ্বারা সাফল্য অর্জন করা খুবই প্রশংসনীয় বিষয়, কিন্তু নিজেকে নিজে খুশি করার জন্য কাজ করাও তো একদিক থেকে সাফল্যই। ভালো নাম্বার পাওয়া খুবই ভালো বিষয়, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জীবনটাকে নাম্বারের হিসাবে কেন ভাববো? নাম্বারে কেন বাঁধবো? ভালো গ্রেড মানুষের সমস্ত ভালো সব গুণ, সব যোগ্যতার প্রমাণ কি করে হতে পারে? শুধু ৭৫-এর উপরের নাম্বারই গুরুত্বপূর্ণ নয়, বরং প্রতি নাম্বারেরই নিজস্ব গুরুত্ব আছে। প্রায় এটা শোনা যায় যে জিতা ওহি সিকান্দার, এই বিষয়ে আলোচনা করাই যায়, কিন্তু এটাও বোঝা উচিত যে যে জিতেছে সেও সিকান্দারি, মানে প্রাণ থাকলেই পৃথিবী আছে। আবার দেখা হবে পরের এপিসোডে, আর সমাধান করব আরো একটা অপরাধের। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।